নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, ধরুন আপনারা একদিন হঠাৎ করে হাতে অনেক অনেক টাকা পেয়ে গেলেন। মানে নিজে খেটে উপার্জন করলেন এমন টাকা নয়, কিন্তু ধরুন কেউ আপনাকে উইল করে দিল, বা আপনি ধরুন একটা লটারি পেলেন। এত টাকা যে এই জন্মটা আপনার আর অন্য কোনো কাজ না করলেও চলবে। প্রিয়জনদের জন্য বেশ খানিকটা সরিয়ে রেখেও আপনার কাছে অনেকটা থাকবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন সেই টাকা দিয়ে? আমি এমন লটারি পেলে তো দেশ বিদেশ ঘুরতে বেরোবো। এই পৃথিবীর যতটা সেই টাকায় দেখা সম্ভব সবটা দেখব। তারপর যেদিন ফুরিয়ে যাবে সেদিনও আমি বড়লোকই থাকবো, কিন্তু অন্তত আমার চোখ, আমার মনের মতো ধনী খুব কমই থাকবে। তা যাক, আমার কথা তো হলো। আপনারাও কমেন্টে লিখুন তো, হঠাৎ এমন একটা বিশাল অঙ্কের লটারি পেলে আপনারা কি করবেন? তবে লেখার আগে আজকের গল্পটা শুনে নিন। হয়তো গল্প শুনতে শুনতেই কোনো আইডিয়া পেলেন। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প অতৃষ্ট পরীক্ষা। চোগা চাপকান পরিয়া সামলা মাথায় দিয়া নব্য উকিল শ্রীযুক্ত হেমন্ত কুমার বন্দ্যোপাধ্যায় MA BL একটি ক্ষুদ্র ব্যাগ হাতে করিয়া হুগলি স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছিতেই ট্রেনখানি আসিয়া দাঁড়াইল। তিনি তাড়াতাড়ি দ্বিতীয় শ্রেণীর দিকে অগ্রসর হইয়া দেখিলেন একটি কামরায় দুইজন ইংরাজ বসিয়া আছে, অন্যটি খালি। সুতরাং সেই খালি কামরাটিতেই তিনি উঠিয়া পড়িলেন। জানালাগুলি খুলিয়া রুমাল দিয়া চামড়ার গতির ধুলা ছাড়িয়া মনোমতো স্থানটিতে বসিতেই ঘণ্টা হইল। গাড়ির সবুজ নিশান উড়িল, ইঞ্জিনের বাঁশি বাজিল, ট্রেনখানি চলিতে আরম্ভ করিল। হেমন্তবাবু তখন পায়ের জুতা খুলিয়া ছিদ্রবহুল মোজা সংযুক্ত চরণ দুখানি বেঞ্চের ওপর ছড়াইয়া দিয়া আরাম করিয়া বসিয়া মক্কেলের উপহার সিগারেটের একটি আধখালি প্যাকেট বাহির করিয়া সিগারেটে অগ্নিসংযোগ করিলেন। হেমন্তবাবু বর্তমানে ওকালতি করিয়া থাকেন। আজ 3 বৎসর কাল আদালতে যাতায়াত করিতেছেন, কিন্তু উপার্জন আশানুরূপ হইতেছে না। অথচ গৃহে স্ত্রী, 2টি কন্যা, একটি বিধবা ভগিনী এবং বৃদ্ধা মাতা। বাড়িখানি পৈতৃক, ভাড়া দিতে হয় না। 3 মাস অন্তর মিউনিসিপ্যালিটির ট্যাক্স দিলেই খালাস হয়ে যায় একটু সুবিধা। কিন্তু কঠোর মিতব্যয়িতা অবলম্বন করিয়াও মাসে 100টি টাকার কমে সংসারটি কিছুতেই চলে না। মাঝে মাঝে পুঁজি ভাঙিয়া খাইতে হয়। পরিবারস্থ কাহারও বিরাদি হইলে অথবা অন্য কোনো রূপে অভাবিত পূর্ব দায় উপস্থিত হইলেও পুঁজিতে হাত পড়ে। এই প্রণালীতে সেই পুঁজিও ক্রমে ক্ষয়প্রাপ্ত হইয়া ক্ষুদ্রাকার ধারণ করিয়াছে। হুগলিতে একটি মোকদ্দমা পাইয়া আজ এখানে আসিয়াছিলেন। একদমে 25টি টাকা ফি পাইয়া মনটি আজ তাহার বেশ প্রফুল্ল। 10 দিন পরে আবার তারিখ পড়িয়াছে, আবার আসিতে হইবে। মোকদ্দমাটি এখন কিছুদিন চলিলেই তার মঙ্গল। ট্রেন ছোট ছোট স্টেশনকে গ্রাহ্য না করিয়া নিজ আভিজাত্য গর্ভে ছুটিয়া চলিয়াছে। হেমন্তবাবুর সিগারেট শেষ হইল। গোটা 2 ছোট স্টেশনও পার হইয়া গেল। তিনি উঠিয়া কুশল কামরায় প্রবেশ করিলেন। হাত মুখে জল দিয়া রুমালে মুখ মুছিতেছেন। এমন সময় উপরের জালতি র্যাকের দিকে তাহার নজর পড়িল। দেখিলেন ময়লা মোটা কাপড়ে বাঁধা একটা পুলিন্দা। কাহারও মোকদ্দমার কাগজপত্র নাকি? মনে এই ভাবিয়া পুলিন্দাটি তিনি নামাইলেন। গোসল কামরা হইতে বাহির হইয়া স্বস্থানে আসিয়া বসিয়া সেটি উল্টিয়া পাল্টিয়া দেখিতে লাগিলেন। পুলিন্দাটি খুলিবেন অথবা বর্ধমানে নামিয়া স্টেশন মাস্টারের জিম্মা করিয়া দিবেন, ইহাই মনে মনে চিন্তা করিতে লাগিলেন। মনে হইল স্টেশন মাস্টারের জিম্মা করিয়া দেওয়ায় একটা বিপদ আছে। নিজ নাম ধাম লিখাইয়া দিতে হইবে। পরে যাহার পুলিন্দা সে যদি বলে উহার মধ্যে আমার এত টাকা ছিল অথবা অমুক মূল্যবান দ্রব্য ছিল, তাহার নাই,
তখন কি করি আমি প্রমাণ করাইব যে উহা আমি আত্মসাৎ করি নাই? কামরায় এমন একজন সহযাত্রীও নাই যে আমার সাধুতার বিষয়ে সাক্ষ্য দিবে। অবশ্য প্রমাণ করার ভার বাদীর ওপরে, আদালতে না হয় আমি বেকসুর খালাস পাইয়াই আসিলাম, কিন্তু বদনামটা চাইবে কোথায়? সুতরাং কি করা যায়? গাড়িতেই কি ফেলিয়া রাখিয়া চাইবে? কিন্তু তাহাতে ফল কি হইবে? সে স্টেশনে পৌঁছিয়া গাড়ি সাইডিংয়ে গেলে ম্যাথর ঝাড়ু দিতে আসিয়া উহা কুড়াইয়া পাইবে এবং ভিতরে কি আছে দেখিবার জন্য গোপনে বাড়ি লইয়া যাইবে। টাকা করি যদি কিছু থাকে তবে তাহা অপহরণ করিবে, কাগজপত্র যাহা আছে যথার্থ আধিকারীর কাছে সেগুলো যত দরকারই হোক ছিঁড়িয়া নষ্ট করিবে অথবা পোড়াইয়া ফেলিবে। আহা, যে বেচারি ইহা ফেলিয়া গিয়াছে তাহার সর্বনাশ হইবে। আচ্ছা, আমি যদি ইহা খুলি তবে খুব সম্ভব প্রকৃত অধিকারীর নামধামের সন্ধান পাইব, যাহার জিনিস তাহাকে ফিরাইয়া দিতে পারিব। সুতরাং খুলিয়া দেখাই উচিত হইতেছে। পকেট হইতে আর একটা সিগারেট বাহির করিয়া ধরাইয়া হেমন্তবাবু দপ্তরের দড়ি খুলিতে লাগিলেন। বস্ত্রাবরণ উন্মুক্ত হইলে দেখা গেল আদালতের নিলাম ইস্তাহারি বৃহৎ মোটা ফর্মে পুলিন্দাটি জড়ানো এবং আবার দড়ি দিয়া বাঁধা। তাহা খুলিয়া সবিস্ময়ে দেখিলেন নোট, কেবল নোট, সমস্তই নোট, অন্য কাগজপত্র কিচ্ছু নাই। নোটগুলি থাকবন্দি করিয়া সাজানো, এইরূপে 10টি থাক, প্রত্যেকখানি নোট 100 টাকার করিয়া। দেখিয়া হেমন্তবাবুর মাথা বনবন করিয়া ঘুরিতে লাগিল, নিঃশ্বাস যেন বন্ধ হইয়া আসিতে লাগিল। ভয় হইল হয়তো এখনই অজ্ঞান হইয়া পড়িবেন। নোটগুলি সেই অবস্থায় বেঞ্চির ওপর ফেলিয়া হেমন্তবাবু টলিতে টলিতে আবার গোসলখানায় প্রবেশ করিলেন এবং জলের কল খুলিয়া পাগলের মতো মাথায় জল দিতে লাগিলেন। কলার ভিজিল, চাপকান ভিজিল, কতক জল কামিজের ফাঁকে প্রবেশ লাভ করিয়া পৃষ্ঠে গিয়া পৌঁছিল। কিছুক্ষণ এইরূপ জলসেকের পর কল বন্ধ করিয়া হেমন্তবাবু রুমালে মাথা মুখ মুছিতে লাগিলেন। ক্ষুদ্র রুমাল ভিজিয়া যায়, জল গালিয়া ফেলিয়া আবার হেমন্তবাবু মাথা মুছেন। আয়নার নিকট দাঁড়াইয়া দেখিলেন চক্ষু দুইটি লাল টকটক করিতেছে, চুলের টেরি বিলুপ্ত হইয়া মাথাটি যেন অসভ্য বন্য জাতির মতো হইয়াছে। অঙ্গুলির সাহায্যে চুলগুলি যথাসম্ভব ঠিক করিয়া লইয়া হেমন্তবাবু স্বস্থানে ফিরিয়া আসিয়া বসিলেন। নোটের একটি থাক গণনা করিয়া দেখিলেন 100 খানি আছে, মানে 10,000 টাকা। অন্য থাকগুলিতেও হ্যাঁ সমান মোটা, 10টি থাক মানে 1,00,000 টাকা। নোটগুলি সেই নিলাম ইস্তাহারি কাগজে জড়াইয়া হেমন্ত নিজের ব্যাগের মধ্যে ভরিলেন। ময়লা মোটা কাপড়খানা জানালা দিয়া বাহিরে ফেলিয়া দিলেন। ট্রেন যথাসময়ে বর্ধমানে আসিয়া দাঁড়াইল। হেমন্তবাবু নামিয়া ঠিকাগাড়ি ভাড়া করিয়া বাড়ি চলিয়া গেলেন। আজ প্রায় 1 মাস কাল পরে হেমন্তবাবু রোগশয্যা ত্যাগ করিলেন, পথ্য পাইলেন। হুগলি হইতে ফিরিয়া বাড়ি পৌঁছিয়া সেই রাত্রেই তাহার জ্বর হইয়াছিল। প্রবল জ্বরে কয়েকদিন তিনি অচেতন অবস্থায় ছিলেন। 3-15 অবস্থা খুবই খারাপ গিয়াছিল, ওই জমে মানুষের টানাটানি বলিলেই হয়। তাহার পর হইতে একটু সুরাহা হইয়াছিল। বর্তমানে সমস্ত বড় বড় ডাক্তার, মায় সিভিল সার্জন সাহেব পর্যন্ত আসিয়াছিলেন। বিস্তর টাকা ব্যয় হইয়া গিয়াছে। তা যাও, প্রাণটা বাঁচিয়াছে, ইহাই পরম ভাগ্য বলিতে হইবে। শিঙি মাছের ঝোলসহ পুরাতন চাউলের 4টি ভাত খাইয়া হেমন্তবাবু বিছানায় উঠিয়া তাকিয়া ঠেসান দিয়া বসিয়া পান চিবাইতেছেন। এমন সময় তাহার জননী আসিয়া বলিলেন, বাবা, তোমায় বলিনি, এই অসুখে আমার হাতে পুঁজি পাটা যা ছিল তা সমস্তই প্রায় খরচ হয়ে গেছে। এখন দিন চলবে কি করে, আমি সেই ভাবনাতেই অস্থির হয়ে পড়েছি। কি যে হবে আমি তো কিছুই বুঝতে পারছি নে। বলিয়া তিনি মুখখানি গম্ভীর করিয়া রহিলেন।
গায়ে একটু বল পেলেই আমি আদালতে বেরোবো আবার, বলিয়া হেমন্তবাবু ঘরের কোণে আলমারিটির পানে চাহিলেন। হুগলি হইতে সেদিন বাড়ি আসিয়াই ব্যাগটি আলমারির ভিতর তুলিয়া রাখিয়াছিলেন। কয়েকদিন পরে একটু জ্ঞান হইলেই স্ত্রী তারা আলমারি খোলাইয়া ব্যাগটি বাহির করিয়াছিলেন এবং স্ত্রী কার্যান্তরে গেলে সেটি খুলিয়া দেখিয়াছিলেন পুলিন্দাটি যেমন ছিল তেমনই আছে। এ কয়দিন শুইয়া শুইয়া তিনি ভাবিলেন, যাহার টাকা সে নিশ্চয়ই দু একদিন পরে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়াছে, পুরস্কার ঘোষণা করিয়াছে। সে বিজ্ঞাপনটি দেখিতে পাইলে পুরস্কারের টাকাটি পাইবার উপায় হয়। কিন্তু বাড়িতে খবরের কাগজ নাই। পাড়ার বন্ধুবান্ধবদের বাড়িতে এতদিনের পুরাতন কাগজ এখন খুঁজিয়া পাওয়াও তাই। উকিল লাইব্রেরিতে বড় বড় 3খানি দৈনিক কাগজের ফাইল আছে। যথাসম্ভব শীঘ্র লাইব্রেরিতে গিয়া সেগুলির মধ্যে অনুসন্ধান করিতে হইবে। টাকাগুলি আত্মসাৎ করিবার প্রলোভনও তাহার মনের মধ্যে এই কদিনে বিষম উৎপাত করিয়াছে। 100 টাকার নোটের নম্বর রাখা হয় না, ধরা পড়িবার তেমন আশঙ্কাও নাই। কিন্তু এ পর্যন্ত হেমন্তবাবু সেই প্রলোভনকে দমন করিয়া রাখিতে সমর্থ হইয়াছেন। ভাবিয়াছেন, ছি ছি, পবিত্র ব্রাহ্মণকুলে জন্মিয়া এত লেখাপড়া শিখিয়া শেষে কি চোর হইব? হ্যাঁ, তবে পুরস্কারের টাকাটা লইতে হইবে বইকি। সেই বিজ্ঞাপিত পুরস্কারের টাকাটার পরিমাণ কি হইতে পারে, ইহাই শুইয়া শুইয়া এই কদিনে তিনি চিন্তা করিয়াছেন। যদি কোনো বিজ্ঞাপন নাই বাহির হইয়া থাকে, তবে টাকা সম্বন্ধে কি করা উচিত, পুলিন্দা কুড়াইয়া পাওয়া সম্বন্ধে কাগজে কোনো বিজ্ঞাপন দেওয়া তাহার কর্তব্য হইবে কিনা, ইহাও তিনি মনে মনে আলোচনা করিয়াছেন। কিন্তু মস্তিষ্ক এখনো দুর্বল, কোনো সিদ্ধান্তেই তিনি উপনীত হইতে পারেন নাই। অন্নপথ্য হইবার 4 দিন পরে আদালতে যাইবার জন্য হেমন্ত প্রস্তুত হইতে লাগিলেন। ইহা শুনিয়া তাহার মা আসিয়া নিষেধ করিলেন, বলিলেন, এখন এই দুর্বল শরীরে হয়তো মাথা ঘুরে পড়ে যাবে, নাই বা কাছারি গেলে বাবা, আরো 2-4 দিন যাক না, শরীরে একটু বল পাও, তারপর না হয় বেরিও। স্ত্রী কমলিনী আসিয়া অনেক মিনতি করিলেন। হেমন্ত অনেক করিয়া তাহাদিগকে বুঝাইয়া অভয় দিয়া কাছারি যাত্রা করিলেন। উকিল লাইব্রেরিতে পৌঁছিলে তাহার বন্ধু বান্ধব তাহাকে ঘিরিয়া বসিয়া আরোগ্য লাভের জন্য তাহাকে অভিনন্দিত করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে একটু ফাঁক পাইয়া হেমন্ত লাইব্রেরি ঘরে গিয়া একখানা চেয়ার টানিয়া খবরের কাগজগুলির ফাইলের নিকট বসিলেন। যে তারিখে হুগলি হইতে ফিরিয়াছিলেন সেই তারিখ হইতে 8-10 দিনের কাগজের বিজ্ঞাপনের স্তম্ভগুলি তিনি তন্ন তন্ন করিয়া 1 ঘণ্টা কাল খুঁজিলেন, কিন্তু সে সম্বন্ধে কোনো বিজ্ঞাপন তিনি দেখিতে পাইলেন না। এই পরিশ্রমে তাহার মাথা ঘুরিতে লাগিল, শরীরটা ছিমছিম করিতে লাগিল। মুখে কানে জল দিয়া 1 গেলাস জল পান করিয়া কাড়ি টাকাইয়া বাড়ি ফিরিয়া আসিয়া নিতান্ত নির্জীবের মতো বিছানায় পড়িয়া রহিলেন। হেমন্তের স্ত্রী আসিয়া কাছে বসিয়া তাহাকে পাখা করিতে লাগিল, মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। এইরূপে ঘণ্টাখানিক শুশ্রূষার পর তিনি কতকটা চাঙ্গা হইয়া উঠিলেন। কয়েকদিন পরে পুনরায় কাছারি গিয়া পুলিশ গেজেটের ফাইল, কলিকাতা গেজেটের ফাইল অনুসন্ধান করিলেন, কিন্তু কোনো সন্ধান মিলিল না। টাকা হারানোর কোনরূপ বিজ্ঞাপন না, কেহই দেয় নাই। মাসখানেক পরে হেমন্ত কলিকাতা চলিয়া গেলেন। ব্যাংকে ব্যাংকে ঘুরিলেন, কারেন্সি আপিস, রয়্যাল এক্সচেঞ্জের নোটিশ বোর্ডগুলি খুঁজিলেন, কিন্তু কোথাও কোনরূপ সূত্র পাইলেন না। অবশেষে নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করিয়া একখানি প্রধান ইংরাজি সংবাদপত্রে এই মর্মে বিজ্ঞাপন দিলেন যে, রেলগাড়িতে ভ্রমণকালে আমি একটি পুলিন্দা কুড়াইয়া পাইয়াছি, হারাইবার তারিখ, স্থান, পুলিন্দায় কি ছিল ইত্যাদি বিষয়ে বর্ণনা সহ আবেদন করুন ইত্যাদি। উপরচুপুরি 6 দিন ধরিয়া এই বিজ্ঞাপন প্রকাশিত হইল,
কিন্তু একখানি পত্র হেমন্তের নিকট আসিল না। তখন তিনি এ বিষয়ে একান্ত হতাশ হইয়া একদিন তাহার জননীর নিকট আত্মপান্ত সমস্ত কথা জানাইয়া টাকাটা নিয়ে এখন কি করা উচিত তাহার পরামর্শ জিজ্ঞাসা করিলেন। মা সমস্ত শুনিয়া অনেকক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। অবশেষে বলিলেন, অতগুলি টাকার লোভ তুমি যে বাবা সংবরণ করতে পেরেছ, তাতে আমি বড় সুখী হয়েছি। ব্রাহ্মণের ছেলের উপযুক্ত কাজই তুমি করেছ, কিন্তু এত করেও যখন টাকার মালিকের সন্ধান তুমি পেলে না, তখন একটা কাজ করো, টাকাগুলি কলকাতার কোনো ভালো ব্যাংকে গচ্ছিত রেখে এসো। ব্যাংক থেকে ওই টাকা সুদ যা পাওয়া যাবে তা তুমি স্বচ্ছন্দে নিজে ভোগ করতে পারো, তাতে কোনো দোষ নেই। আমি তোমায় অনুমতি দিচ্ছি। যদি ভবিষ্যতে কোনোদিন টাকার যথার্থ মালিক এসে উপস্থিত হয়, ওই সমস্ত টাকাটা তাকে ফিরিয়ে দিও। হেমন্ত জননীর আদেশ অনুসারেই কার্য করিলেন। কয়েকদিন পরে কলিকাতায় গিয়া বেঙ্গল ব্যাংকে টাকা গচ্ছিত করিয়া আসিলেন। 6 মাস অন্তর 2500 টাকা সুদ আসিতে লাগিল। সেই টাকা এবং নিজের উপার্জনে হেমন্ত স্বচ্ছন্দে সংসার যাত্রা নির্বাহ করিতে লাগিলেন। বৎসরের পর বৎসর কাটিতে লাগিল। ক্রমে ওকালতিতে হেমন্তের পসার জমিয়া গেল। আরো কয়েকটি নাতি নাতিনীর মুখ দেখিয়া তাহার জননী সরকারোহণ করিলেন। বড় মেয়েগুলির বিবাহ হইল। বড় ছেলেরা পাশ করিয়া কলেজে প্রবেশ করিল। হেমন্তের দেহখানি স্থূল হইল, মস্তকের অগ্রভাগে টাক পড়িল। পৈতৃক বাড়িখানি ভাঙিয়া তিনি নূতন ইমারত প্রস্তুত করিলেন। এইরূপে সুদীর্ঘ 25 বৎসর কাটিয়া গেল। কিন্তু ব্যাংকে জমা সেই লক্ষ টাকার দাবিদার কেহ উপস্থিত হইল না, কিংবা তাহাকে আবিষ্কার করিবার কোনো সূত্র হেমন্ত পাইলেন না। আজ রবিবার বেলা 7টার সময় অন্তঃপুরে বসিয়া হেমন্তবাবু চা পান করিতেছিলেন। ভৃত্য আসিয়া সংবাদ দিল, আপিস ঘরে একটি বাবু দেখা করিবার জন্য অনেকক্ষণ বসিয়া আছেন। হেমন্ত জিজ্ঞাসা করিলেন, কে মক্কেল? ভৃত্য বলিল, বগলে তো কাগজপত্র কিছু দেখলাম না বাবু। আচ্ছা আচ্ছা, আসতে বল বলিয়া হেমন্তবাবু চা পানে রত হইলেন। চা পান আনতে কিয়ৎকাল তামাকু সেবন করিয়া হেলিতে তুলিতে মন্থর পদে তিনি আপিস ঘরে আসিয়া প্রবেশ করিলেন। একজন খর্বকায় প্রৌঢ়বয়স্ক ব্যক্তি বেঞ্চের ওপর বসিয়াছিলেন। তিনি উঠিয়া দাঁড়াইয়া যুগ্ম করে ললাট স্পর্শ করিয়া বলিলেন, প্রাত প্রণাম। হেমন্তবাবু আশীর্বাদ সূচক হস্তসংকেত করিয়া বলিলেন, আরে দেওয়ানজি যে, কলকাতা থেকে কবে এলেন? তা বাবু ভালো আছেন তো? বসুন বসুন। উভয়ে উপবেশন করিলে আগন্তুক বাবুটি বলিলেন, আগে আজ ভোরে ট্রেনেই এসে পৌঁছেছি, আবার আজই ফিরে যেতে হবে। বাবুজি একটা বিশেষ কার্যে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। হেমন্তবাবু হাসিয়া বলিলেন, স্বয়ং দেওয়ানজিকে পাঠিয়েছেন, কাজটা তাহলে গুরুতর তো হবেই। লোকটির নাম হরিহর দত্ত। ইহার মনিব শ্রীযুক্ত বাবু ইন্দ্রভূষণ চট্টোপাধ্যায় এই জেলার নরেন্দ্রপুর গ্রামের জমিদার। আসলে ইহারা ঠিক জমিদার নহেন, বর্ধমান রাজ এস্টেটের পত্তনিদার, কিন্তু লোকে জমিদারি বলিয়া থাকে। আজ প্রায় 20 বৎসর হইতে ইন্দ্রবাবু কলিকাতায় গৃহ নির্মাণ করিয়া সেইখানেই বসবাস করিতেছেন। ম্যালেরিয়ার ভয়ে জমিদারিতে আসা প্রায় ঘটেই না। হেমন্তবাবু ইহার এস্টেটের পাঁথা উকিল। শুধু উকিল নহেন, বন্ধুও। বাল্যকালে উভয়ে যখন একত্রে স্কুলে পড়িতেন, সেই সময় হইতেই দুইজনে অকৃত্রিম প্রণয়। যৌবনেও সেই বান্ধবতা অব্যাহত ছিল। ওকালতির প্রথম অবস্থায় সেই দুঃখের দিনে হেমন্ত কতবার ইন্দ্রবাবুর নিকট হইতে টাকা কর্জ লইয়াছেন। তাহার পর ইন্দ্রবাবু কলিকাতাবাসী হইলেন।
তখন হইতে এই দেখা সাক্ষাৎ কমিল। হেমন্তবাবু এখনও কলিকাতা গেলে মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো পরামর্শ না থাকিলেও ইন্দ্রবাবুর পার্টিতে গিয়া মাঝে মাঝে 2-1 ঘণ্টা যাপন করিয়া থাকেন। দেওয়ানজি বলিলেন, আপনি তো জানেনই, দেনাপত্রে আমরা ইদানিং বড় বেশি চড়িভূত হয়ে পড়েছি। বাবুজি এতদিন খরচপত্র খুব দরাজাতেই করে এসেছেন। এস্টেটের যা আয় তার চেয়ে খরচ বেশি করতেন, টাকাকে টাকা জ্ঞান করতেন না। আমি মাঝে মাঝে বুঝিয়েছি, কিন্তু চাকর মনিব সম্বন্ধ বেশি কিছু বলতেও পারতাম না। ফলে যা হওয়ার তাই হয়েছে। মেরে কেটে বড় জোর ওই 1,00,000 টাকা তো আয়, তাতে আর কত সয় বলুন না। তেনার জ্বালায় পাগল হবার জোগাড়। কিন্তু এইটুকুই সুখের বিষয় যে এতদিনে বাবু সুবুদ্ধি হয়েছে, খরচপত্র একদম কমিয়ে দিয়েছেন। বাড়িতে সাহেব ভোজন বন্ধ হয়েছে। 3খানা মোটর গাড়ি ছিল, তার 2খানাই বেচে ফেলেছেন। বাড়িতে রানীমার, কুমারদের আর পৌরে ব্যবহারের জন্য এখন মিলের কাপড় কেনা হচ্ছে। ওদিক আর কি বলবো, নিজে এখন OHMS খাচ্ছেন। শুনিয়া হেমন্তবাবুর মুখে একটু হাসির রেখা দেখা দিল। তিনি বলিলেন, আরে সব তো গেল ভূমিকা, আসল কথাটা কি? দত্ত মহাশয় বলিলেন, বলছি বলবার জন্যই তো এসেছি। পাওনাদারেরা জোট বেঁধে এখন নালিশ করা শুরু করেছে। 3টি ডিক্রি হয়ে গেছে, এখনো টাকা দাখিল করতে পারা যায়নি। আরও গোটা 4-5 মামলা ঝুলছে। এরা সব দোকানদার, বেশিরভাগই সাহেব দোকানদার। কিছু হ্যান্ড নোটও আছে, কেউ কেউ উকিলে চিঠিও দিয়েছে। কিছুদিন হলেও একজন তো বাড়ি বয়ে এসে চাকর বাকর কর্মচারীদের সামনেই বাবুজিকে অপমান করে গেছে। সেই দিন বাবুজি প্রতিজ্ঞা করেছেন 1 সালার 1 পয়সাও আর বাকি রাখবেন না, সমস্ত মিটিয়ে দেবেন। তাতে যদি তাকে এস্টেট বিক্রি করতে হয় তাই ভি আচ্ছা। হেমন্তবাবু জিজ্ঞাসা করিলেন, তা দেনার পরিমাণ সব শুদ্ধ কত হবে? আমরা হিসেব করে দেখেছি 1,20,000 টাকা হলেই আমাদের সমস্ত দেনা মিটে যাবে, কারুর 1 পয়সাও আর বাকি থাকবে না। সেই টাকাটারই এখন প্রয়োজন। টাকাটা তোলবার জন্য বাবুজি স্থির করেছেন তার জমিদারি 2-1টা মহাল বিক্রি করে ফেলবেন। হেমন্তবাবু বিস্মিত হইয়া বলিলেন, একেবারে বিক্রি করে ফেলবেন? তার চেয়ে বন্ধক রেখে? আগে আমরাও সেই পরামর্শই বাবুজিকে দিয়েছিলাম। আগে আগে কোনো পাওনাদার এরকম নালিশ টালিশ করে ব্যতিব্যস্ত করলে আমরা অন্য কোথাও থেকে টাকাটা ধার করে এনে সেটা মেটাতাম। কিন্তু বাবুজি সেদিন ওই রকম অপমানিত হওয়ার পর ওইতে ছুঁয়ে শপথ করেছেন ধার আর তিনি করবেন না। তাতে যদি ছেলে পেলে নিয়ে উপবাস করতে হয় তবেই আচ্ছা। সুতরাং কিছু সম্পত্তি বিক্রয় করা ছাড়া আর তো উপায় নাই। হেমন্তবাবু কিয়ৎক্ষণ নীরবে বসিয়া ধূমপান করিলেন। শেষে বলিলেন, খদ্দের কেউ ঠিক হয়েছে? আগে না, কলকাতার ধনীরা পাড়া গাঁয়ের জমিদারি বড় একটা কিনতে চায় না, চাইলেও দর অসম্ভব কম বলে। বাবুজি এই কাজটির জন্য আপনার উপরই ভার দিতে চান। এ জেলায় আপনার তো অনেক বড় বড় মক্কেল আছে, কোথাও যদি। হেমন্তবাবু ধীরে ধীরে বলিলেন, খদ্দের অবশ্য আমি ঠিক করে দিতে পারি, কিন্তু এটা যে বড়ই দুঃখের বিষয় হলো দেওয়ানজি। দেওয়ানজি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আগে সে তো বটে, কিন্তু উপায় আর কি? বছরে 7-8 হাজার টাকা, হয়তো আরো বেশি আয় কমে যাবে।
কিন্তু আবার এও ভাবি, শরীরের যে অঙ্গে দুষ্ট ক্ষত হয়েছে সে অঙ্গটা কেটে ফেলে বাকি দেহটা যদি সুস্থ নিরাময় হয়, প্রাণটা যদি বাঁচে, তবে সেই কি একটা কম লাভ? তুই একটা মহাল গিয়ে বাকি সম্পত্তিটা যদি বজায় থাকবার উপায় হয়, এই ঘটনা থেকে বাবুজি যদি স্থায়ীভাবে নিজেকে সংশোধন করতে পারেন, তাহলে দুঃখ করবার তো কিছু নেই। হেমন্তবাবু জিজ্ঞাসা করিলেন, তা কোন কোন মহাল বিক্রি হবে, কিছু স্থির হয়েছে? না, এখনো স্থির কিছু হয়নি। যে কিনবে তার সুবিধার ওপর কতকটা নির্ভর করছে তো। এই দেখুন না, একটা লিস্ট আমি এনেছি। বলিয়া দেওয়ানজি তাহার পকেট হইতে একখানি কাগজ বাহির করিয়া উকিলবাবুর হাতে দিলেন। অতঃপর দুইজনে মহালগুলির সম্ভাবিত মূল্যাদি সম্বন্ধে আলোচনা করিতে লাগিলেন। বেলা 10টা বাজিলে দেওয়ানজি উঠিলেন। হেমন্তবাবু তাহাকে সান্ধ্যভোজনের জন্য নিমন্ত্রণ করিলেন। আহারান্তে হেমন্তবাবুর গাড়ি তাহাকে স্টেশনে পৌঁছিয়া দিবে, তিনি কলিকাতায় ফিরিয়া যাইবেন। সেদিন মধ্যাহ্নভোজনের পর আপিস কক্ষে বসিয়া তামাকু সেবন করিতে করিতে জন্দুই মক্কেল বিদায় করিয়া রাবিবাসরিক দিবানিদ্রার জন্য হেমন্তবাবু শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিলেন তাহার পত্নী তাম্বুল সর্পণ করিতে করিতে টেবিলের উপরকার বহি কাগজগুলি সাজাইয়া রাখিতেছেন। কমলিনী এখন আর সেই 25 বৎসর পূর্বেকার ক্ষীণকায়া যুবতী নাই। অবয়বে প্রৌঢ়া জননীর লক্ষণগুলি প্রকাশ পাইয়াছে। দেহখানি বড় উকিলের গৃহিণীর যেরূপ স্থূল হওয়া উচিত সেই রূপই হইয়াছে। হেমন্তবাবু পালঙ্কে বসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার খাওয়া হল? হ্যাঁ, এই কতক্ষণ আগে খেয়ে উঠলাম, বলিয়া গৃহিণী স্বামীর নিকটে আসিয়া দাঁড়াইলেন। কর্তা বলিলেন, বসো তবে, যতক্ষণ ঘুম না আসে একটু কথাবার্তা কওয়া যাক। আদালত খোলা থাকিলে পসারওয়ালা উকিলগণের পত্নীরা ছুটির দিনের মধ্যাহ্নভিন্ন স্বামীর সহিত বিশ্রাম লাভের আর বড় একটা সুযোগ পান না। প্রাতে কাক ডাকিবার সঙ্গে সঙ্গেই আপিস গৃহে মক্কেলের আবির্ভাব। বেলা 10টা বাজিলে অন্দরে আসিয়া তাড়াতাড়ি স্নানাহার সারিয়া বাবুর আদালত যাত্রা। আদালত হইতে ফিরিয়া সান্ধ্যকালে কিঞ্চিত জলযোগের পর আবার মক্কেলের উপদ্রব। তাহাদের বয়ান শুনিতে শুনিতে ও কাগজপত্র দেখিতে দেখিতে বাবুর রাত্রি 10টা বাজিয়া যায়, 11টাও বাজে কখনো কখনো। তাহার পর অন্তঃপুরে আসিয়া ঠান্ডা লুচি ভোজনের পর শ্রান্ত দেহে ক্লান্ত মনে শয্যালিঙ্গন, দাম্পত্য আলাপের একান্তই সময়াভাব। পুত্র কন্যা জামাতা প্রভৃতির প্রসঙ্গ কিঞ্চিত আলোচনা করিবার পর গৃহিণী বলিলেন, আজ সকালে নরেন্দ্রপুরে দেওয়ান এসেছিল, ওদের জমিদারি নাকি কিছু বিক্রি হবে। হ্যাঁ, কিন্তু তুমি শুনলে কি করে? গৃহিণী একটু হাসিয়া মাকড়ি দুলাইয়া বলিলেন, আমার কি চর নেই, ঘরে বসেই আমি অনেক খবর রাখি গো। তা কত টাকায় বিক্রি হবে? তা লাখ টাকার ওপর তো বটেই, 1,20,000-এর কম নয়। কেন, কিনবে নাকি? কেন তো বলো, কলা মুসাবিদা বাবদ আমার ফিসের টাকাটা এই বেলা বায়না দাও। বলিয়া হেমন্ত হাসিলেন। গৃহিণী এদিক ওদিক চাহিয়া নির্জন দেখিয়া এই নাও বলিয়া একটি পান স্বামীর মুখে গুঁজিয়া দিলেন। দাম্পত্য লীলা শেষ হইলে গৃহিণী বলিলেন, দেখো, ওই জমিদারির আমাদের কিছুটা কিনে নিলে হয় না? আমার অনেক দিনের স্বাদ কিছু জমিদারি সম্পত্তি আমাদের হয়। ছেলেরা বড় হয়ে উঠল, ওরা বেঁচে থাক, সকলেই যে বেশি লেখাপড়া শিখে টাকা রোজগার করতে পারবে এমন ভরসা আর কি। কিছু ভূসম্পত্তি থাকলে খাওয়া পড়ার ভাবনাটা থাকবে না। হেমন্ত গড়গড়ার নল মুখ হইতে খুলিয়া বলিলেন, সেসব তো বুঝি, কিন্তু অত টাকা কোথায় পাব? এতদিন যা রোজগার করলাম, মেয়েদের বিয়ে দিতে আর এই বাড়িখানি করতেই তো গেল। খান কত কাগজ যা আছে,
তাতে কি আর জমিদারি খরিদ হয়? বলিয়া হেমন্তবাবু কড়কড়া টানিতে লাগিলেন। গৃহিণী বলিলেন, কেন, ব্যাংকে আমাদের যে লাখ টাকা জমা রয়েছে সেই টাকা আর ঘরে যে কাগজ আছে তা মেলালে হয় না? হেমন্ত স্ত্রীর মুখের পানে চাহিলেন। কমলিনী একটু অপ্রতিভ হইয়া বলিলেন, দেখো, ও টাকাটা ভগবান তোমাকেই দিয়েছেন, ও তোমারই টাকা, নইলে আজ 25 বছর কেউ কি খোঁজ করতো না? ও টাকা স্বচ্ছন্দে তুমি নিজের বলে মনে করতে পারো, তাতে অন্যায় কিছু হবে না। হেমন্ত বলিলেন, কিন্তু কিন্তু মা যে বলে গেছেন ও টাকা রেখে দিতে, যার টাকা সে যদি কোনো কালে উপস্থিত হয় তাহলে তাকে তা দিতে। গৃহিণী বলিলেন, মা বলেছিলেন তাঁর আজ্ঞা 25 বছর তো তুমি পালন করলে, যখের ধন তো নয় যে চিরজীবন ওই টাকা তোমায় আগলে বসে থাকতে হবে। হেমন্তবাবু নীরবে কড়কড়া টানিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পর বলিলেন, কিন্তু ধরো যদি কেউ এসে টাকাটা দাবি করে? গৃহিণী বলিলেন, শুধু দাবি করলে তো হবে না, ভালো রকম প্রমাণ তো চাই। আমি মূর্খ মেয়ে মানুষ, আইন কানুনের কিছুই বুঝিনি, কিন্তু তোমাদের মুখেই তো শুনি যে যত দিন যায় কোনো বিষয়ে প্রমাণ পাওয়া ততই কঠিন হয়ে দাঁড়ায়। 1-8 বছর তো নয়, 25-25টা বছর কেটে গেছে। হ্যাঁ, তা ঠিক, বলিয়া হেমন্ত গড়গড়ার নল ফেলিয়া চক্ষু মুদ্রিত করিলেন। গৃহিণী শয্যাপ্রান্তে বসিয়া তাহার পায়ে হাত বুলাইয়া দিতে লাগিলেন। প্রায় 10 মিনিট পরে হেমন্ত মুদ্রিত নয়নে বলিলেন, আশ্চর্য, 1 লাখ টাকা হারিয়ে গেল যার, 25 বৎসর কাল সে টুঁ শব্দটি করলে না। এরকম আশ্চর্য ঘটনা আমি আমার এত বছরের জীবনে আর কখনো শুনিনি। গৃহিণী বলিলেন, ও কি, তুমি এখনো ঘুমোওনি বুঝি? আমি ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছ। হেমন্ত উঠিয়া বসিয়া বলিলেন, ঘুমের পথ কি আর তুমি রেখেছ গিন্নি? কেন, আমি কি করলাম? মাথায় প্রলোভনের আগুন জ্বেলে দিয়েছ যে। গৃহিণী একটু সংকুচিত হইয়া বলিলেন, অন্যায় তো আমি কিছু বলিনি, আমার কি দোষ? হেমন্ত হাসিয়া বলিলেন, তোমার দোষ কিছুই না। বাইবেলের গল্পে শোনোনি, সর্পরূপী শয়তান ইডেন বাগানে এসে বহু কষ্টে মানব মাতা ইভকে নিষিদ্ধ ফলটি খাইয়েছিলেন। তারপর ইভ কিন্তু অতি সহজেই আদমকে সেই ফল খেতে রাজি করিয়েছিলেন। সেই ইভের বংশেই তোমার জন্ম কিনা? গৃহিণী বলিলেন, পোড়া কপাল আমার আর কি, আমি ব্রাহ্মণের মেয়ে, ইভের বংশে আমার কেন জন্ম হবে? তুমি শো, ঘুমো। হেমন্ত বলিলেন, সে হবে এখন। লোহা সিন্দুক খুলে ব্যাংকের বইখানা বার করে আনো তো। গৃহিণী বই আনিয়া দিলেন। হেমন্তবাবু চোখে চশমা দিয়া দেখিলেন, কয়েকদিন হইল সেই 1,00,000 টাকার শেষ ডিপোজিটের মেয়াদ উত্তীর্ণ হইয়াছে, পুনরায় ডিপোজিটের পত্র লেখা হয় নাই, অর্থাৎ টাকাটা যেদিন খুশি তুলিয়া লওয়া যায়। ব্যাংকের বহি সিন্ধুকে ফেরত পাঠাইয়া হেমন্তবাবু আবার শয়ন করিলেন, কিন্তু ঘুম আসিল না। বিছানায় পড়িয়া এপাশ ওপাশ করিতে লাগিলেন। তাহার কেবলই মনে হইতে লাগিল, কি করি, দারিদ্র্যের অবস্থায় যে প্রলোভন থেকে আত্মরক্ষা করতে পেরেছিলাম, এখন সচ্ছলতার দিনে কি সেই প্রলোভনের হাতেই আত্মসমর্পণ করব? এইরূপ নানা চিন্তায় বেলা 3টা অবধি কাটিল। হেমন্তবাবু তখন উঠিয়া আপিস কক্ষে গিয়া দেওয়ানজির প্রদত্ত সেই বিক্রয় গ্রামগুলির তালিকাখানি দেরাজ হইতে বাহির করিলেন। প্রত্যেক গ্রামের হস্তবুদ্ধ জমা, আঞ্জামি খরচা, বর্ধমান রাজকে দেয় বাৎসরিক খাজনা, মুনাফা প্রভৃতি তাতে লেখা আছে। বর্ধমান জেলার সার্ভে ম্যাপ দেওয়ালে টাঙানো ছিল। তিনি তাহাতে বিভিন্ন গ্রামগুলির অবস্থান পর্যবেক্ষণ করিতে লাগিলেন। সন্ধ্যাকালে দেওয়ানজি পুনরাগত হইলে হেমন্তবাবু তাহাকে বলিলেন, দেখুন, খদ্দের আর কোথায় খুঁজে বেড়াবো,
আমি নিজেই কিনে নেব মনে করছি, বুঝলেন। তালিকা বাহির করিয়া বলিলেন, এই বাঁশটাঙা আর এই খাসবেরিয়া গ্রাম দুখানি লাগাও আছে। এই দুখানি যদি 1,20,000 আপনারা দেন, তাহলে আমি কিনে নিতে রাজি আছি। এত শীঘ্র খরিদ্দার স্থির হইবে দেওয়ানজি তাহা স্বপ্নেও ভাবেন নাই। একটু সংকোচের সহিত বলিলেন, আগে সব টাকাটা কিন্তু নগদ চাই, কেননা। হেমন্তবাবু বলিলেন, না না, সেজন্য চিন্তা নেই, সব টাকা একসঙ্গেই দেব। দেওয়ানজি বিস্মিত নয়নে হেমন্তবাবুর পানে চাহিয়া রহিলেন। প্রথম প্রথম সেই 2 টাকা ফিজের অবস্থা হইতেই উকিলবাবুকে তিনি দেখিয়া আসিতেছেন। বৎসরের পর বৎসর অল্পে অল্পে কেমন করিয়া পসার পাড়িয়া বর্তমান অবস্থায় উপনীত হইয়াছেন তাহাও তিনি জানেন। কিন্তু একসঙ্গে 1,20,000 টাকা বাহির করিয়া দিবার ক্ষমতা যে তাহার হইয়াছে, এটা দেওয়ানজির জানা ছিল না। পক্ষকাল পরে গৃহিণীর আশা পূর্ণ হইল। হেমন্তবাবু জমিদার হইলেন, বাঁশডাঙ্গা ও খাসপেরিয়া গ্রামদ্বয়ের মালিক হইলেন। এই উভয় গ্রামে অনেক ঘর গোয়ালার বাস। অল্প মূল্যে খাঁটি গব্বঘৃত, ক্ষীর, ছানা, দধি সেখান হইতে আসিতে লাগিল। গৃহিণী স্থূল দেহ স্থূলতর হইয়া উঠিল। আরও 5 বৎসর কাটিয়াছে। একদিন প্রাতে হেমন্তবাবু হঠাৎ টেলিগ্রাম পাইলেন, কলিকাতায় তাহার বন্ধু ও মক্কেল ইন্দ্রভূষণবাবু মৃত্যুশয্যায় শায়িত। হেমন্তবাবুর সহিত তিনি অন্তিম সাক্ষাৎ কামনা করেন। হাতের মোকদ্দমাগুলির কাগজপত্র জুনিয়র উকিলবাবুকে বুঝাইয়া দিয়া আহারান্তে সেই তিনি হেমন্তবাবু কলিকাতা যাত্রা করিলেন। দীর্ঘকাল অত্যাচারের ফলে ইন্দ্রভূষণবাবু কঠিন রোগগ্রস্ত হইয়া পড়িয়াছেন। শহরের বড় বড় সাহেব ডাক্তার, বাঙালি ডাক্তার, কবিরাজ আজ মাসাধিককাল চিকিৎসা করিলেন, কিন্তু কিছুতেই একটু সুরাহাও হয় নাই। রোগ উত্তরোত্তর বাড়িয়াই চলিয়াছে। অবস্থা দেখিয়া নিতান্ত আত্মীয় ভিন্ন অন্য সকলেই তাহার বাঁচিবার আশা এক প্রকার ছাড়িয়াই দিয়াছিল। কতকল্য ডাক্তারেরাও জবাব দিয়াছেন। অনেক সময় ইন্দ্রবাবু শঙ্কাহীন অবস্থাতেই থাকেন, মাঝে মাঝে 2-1 ঘণ্টার জন্য জ্ঞান হয় মাত্র। গতকল্য অপরাহ্নকালে এইরূপ অবস্থায় হেমন্তবাবুর সহিত সাক্ষাতের অভিলাষ তিনি দেওয়ানজির নিকট ব্যক্ত করিয়াছিলেন। তদনুসারেই বর্তমানে তাহাকে তার করা হইয়াছিল। বেলা 5টার সময় হেমন্তবাবুর গাড়ি আসিয়া ইন্দ্রবাবুর ফটকের কাছে দাঁড়াইল। ভিতরে প্রবেশ করিয়া নিম্নতলেই দেওয়ানজি ও অন্যান্য কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ হইল। দেওয়ানজি সজল নয়নে তাহার প্রভুর অবস্থা সমস্তই হেমন্তবাবুকে জানাইলেন। হেমন্তবাবু দুঃখ প্রকাশ করিতে লাগিলেন। জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, আমার সঙ্গে দেখা করবার জন্য দাদা এত আকুল হয়েছেন কেন? আপনি কিছু শুনেছেন? কোনো বিশেষ কারণ আছে কি? দেওয়ানজি বলিলেন, আপনি তার বাল্যকালের বন্ধু, সেই জন্যই বোধ হয়, বা তাছাড়া কোনো কারণ যদি থাকে, না, সেটা আমি জানতে পারিনি। দেওয়ানজি হেমন্তবাবুর মুখাতিধাবনের বন্দোবস্ত করিয়া দিয়া তাহার আগমন সংবাদ দিবার জন্য উপরে গেলেন। কিয়ৎক্ষণ পরে ফিরে আসিয়া বলিলেন, আপনার চা দেওয়া হয়েছে, চলুন, ওপরে চলুন। হেমন্ত জিজ্ঞাসা করিলেন, দাদা কি জেগেছেন? না বলিয়া দেওয়ানজি অগ্রবর্তী হইলেন। একটি কক্ষে হেমন্তবাবুর জন্য জলযোগ সাজানো ছিল। তিনি জলযোগে বসিলেন। যুবা সুরেন্দ্রভূষণ ইন্দ্রবাবুর একমাত্র পুত্র। কাকাবাবু ভালো আছেন তো? বলিয়া কাছে আসিয়া বসিল। চিকিৎসা ও চিকিৎসকগণ সম্বন্ধে কথা কহিতে লাগিল। জলযোগ শেষে হেমন্ত বলিলেন, যাও দেখি বাবা, আর একবার দেখে এসো তিনি জেগেছেন কিনা। কিয়ৎক্ষণ পরে সুরেন্দ্র ফিরিয়া আসিয়া বলিল, না, বাবা এখনো জাগেননি,
মা একবার আপনার সঙ্গে দেখা করবেন। আপনি ভিতরে আসুন। ইন্দ্রভূষণ 2-3 বছরের বড় বলিয়া হেমন্ত তাহাকে দাদা ও তাহার স্ত্রীকে বউ ঠাকুরন বলিতেন। পূর্বকালে যখন ইন্দ্রবাবু নূতন নূতন কলিকাতায় আসিয়াছিলেন, হেমন্ত কখনো কখনো আসিয়া দেবরের ন্যায় বধূ ঠাকুরানীর উদ্দেশ্যে হাস্য পরিহাস আমোদ আহ্লাদ করিতেন। তিনিও তাহার জবাব দিতেন, কিন্তু অন্তরাল হইতে। সাক্ষাৎ অভাবে এ পর্যন্ত কখনো বাক্যালাপ হয় নাই। তাই হেমন্তবাবু অনুমান করিলেন, যে বিশেষ কারণের জন্য ইন্দ্রভূষণ অন্তিম শয্যায় তাহাকে দেখিতে চাহিয়াছেন, সম্ভবত সেই প্রসঙ্গেই বউ ঠাকুরন তাহাকে কিছু জিজ্ঞাসা করিবেন। সুরেন্দ্র তাহাকে লইয়া গিয়া একটি ঘরে বসাইয়া মাকে আনিতে গেল। ক্ষণকাল পরে অর্থাবগুণ্ঠিতা একজন প্রৌঢ়া কক্ষে প্রবেশ করিলেন। বউ ঠাকুরন বলিয়া হেমন্ত তাকে প্রণাম করিয়া তাহার বিষাদক্ষীণ্ণ স্ফীত অবনত চক্ষু দুটির পানে চাহিলেন। গৃহিণী মাথার কাপড় একটু তুলিয়া পুত্রকে বলিলেন, যাও বাবা, তুমিও ঘরে গিয়ে বসো। হেমন্ত সবিস্ময়ে তাহার মুখের পানে চাহিলেন। কি এমন কথাই নি বলিবেন যাহা উপযুক্ত পুত্রেরও অশ্রাব্য? ইহাই তাহার বিস্ময়ের কারণ। সুরেন্দ্র চলিয়া গেলে গৃহিণী অশ্রুভরা কণ্ঠে বলিলেন, বসো ঠাকুরপো, বসো। আপনি বসুন বলিয়া হেমন্ত চেয়ারখানিতে বসিলেন। গৃহিণী বসিলেন না, তিনি নীরবে দাঁড়াইয়া রহিলেন। হেমন্ত তাহার এই সংকোচ দেখিয়া বলিলেন, আমাকে কি বলবেন বউ ঠাকুরন? গৃহিণী সসংকোচের সহিত বলিলেন, ঠাকুরপো, কর্তা তোমায় কেন ডেকে পাঠিয়েছেন তা কিছু তুমি জানো কি? না, আমি কিছুই জানি নে, আপনি জানেন? গৃহিণী বলিলেন, না, আমিও বিশেষ কিছু জানি নে, তবে এইটুকু মাত্র তিনি আমায় বলেছেন তোমার নাম করে এক সময় আমি তার একটা ভয়ানক অনিষ্ট করেছি। সে আমাকে ক্ষমা না করলে পরলোকে আমার সদ্গতি হবে না। এইটুকু মাত্র তিনি আমায় বলেছেন, আর কিছুই বলেননি। আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি উত্তর দেননি, চুপ করেছিলেন। হয়তো তার মনে কষ্ট হচ্ছে এই ভেবে আমি আর পীড়াপিড়ি করিনি। খুব সম্ভব সেই বিষয়ে তোমার কাছে ক্ষমা চাইবার জন্যই তিনি তোমায় ডেকে পাঠিয়েছেন। ঠাকুরপো, আমি আজ 30 বছর তোমাদের দেখছি, সব খবরই তো আমি জানি, কিন্তু তিনি তোমার প্রতি কোনোদিন কোনো অন্যায় যে করেছেন তা তো আমি জানি না। কি অন্যায় তিনি করেছেন, যদি বলতে কোনো বাধা না থাকে তবে তুমি আমায় তা বলো ঠাকুরপো। হেমন্ত বিস্মিত হইয়া বলিলেন, তিনি আমার প্রতি অন্যায় করেছেন, আমার আমার অনিষ্ট করেছেন? কবে, কি অনিষ্ট করেছেন? কই, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। গৃহিণী বলিলেন, এ তো আশ্চর্য কথা। তিনি বলেন তোমার তিনি ঘোর অনিষ্ট করেছেন, অথচ তুমি বলছো কিছুই জানো না। জ্বরের ঘোরে তিনি বোধহয় ভুল বকেছেন বলিয়া হেমন্তবাবু মুখ অবনত করিয়া রহিলেন। গৃহিণী কয়েক মুহূর্ত নীরবে চিন্তা করিয়া মুখখানি তুলিয়া অশ্রুগদগদ স্বরে বলিলেন, আজকে 2-3 বার যখনই ওর জ্ঞান হয়েছিল জিজ্ঞাসা করেছেন হেমন্ত এসেছে, আমরা বলেছি তাকে তার করা হয়েছে, আর যে কোনো সময় তিনি এসে পৌঁছবেনই। এখন অখরে ঘুমুচ্ছেন, আবার জ্ঞান হলেই তিনি তোমায় ডেকে পাঠাবেন। তোমায় কি বলবেন তা জানি নে, তোমার কি ক্ষতি করার কথা বলে তোমার কাছে মাপ চাইবেন কিছুই আমি অনুমান করতে পারছি নে। তুমি নিজেই যখন এর বিন্দু বিসর্গ জানো না, আমি আর কি করে জানব? কিন্তু দোহাই তোমার ঠাকুরপো। গৃহিণী গলবস্ত্র হইয়া হাতজোড় করিয়া বলিলেন, তিনি তোমার প্রতি যে অন্যায় করার কথাই বলুন,
যে ক্ষতি, যে অনিষ্ট করার কথাই বলুন, তুমি প্রসন্ন মনে তাকে ক্ষমা করো। এখন এই সময়ে তাহার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া আসিল। তিনি আর কিছু বলিতে পারিলেন না। হেমন্তবাবু ব্যস্ত হইয়া বলিলেন, আপনি হাত জোর করেন কেন বউ ঠাকুরন? করেন কি? আমাকে অত বলতে হবে না। খুব সম্ভব জ্বরের করে একটা কোনো কাল্পনিক অনিষ্টের কথাই তার মাথায় ঢুকেছে। যদি বাস্তবিকই কিছু হয়, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এমনভাবে উত্তর করব যাতে তার মনে কোনো ক্ষোভ বা কোনো অশান্তি না থাকে। আপনি সে সম্বন্ধে নিশ্চিন্ত থাকুন বউ ঠাকুরন। 1 ঘণ্টা পরে ইন্দ্রভূষণ বাবুর পুনরায় জ্ঞান সঞ্চার হইল। গৃহিণী যেরূপ বলিয়াছিলেন, চাগিয়াই তিনি হেমন্তবাবুর খোঁজ করিলেন। হেমন্তবাবু অনতিবিলম্বে তাহার শয্যা পার্শ্বে নীত হইলেন। ইন্দ্রভূষণ ক্ষীণস্বরে বলিলেন, হেমন্ত, এসেছ ভাই? আমার মেয়াদ তো শেষ হয়ে এসেছে। তোমাকে আমার কিছু বলবার আছে, সেইটি না বললে আমার প্রাণ বের উঠছে না। ওগো, তোমরা সবাই একবার ও ঘরে যাও। উপস্থিত সকলে ধীরে ধীরে তথা হইতে প্রস্থান করিলেন। যাইবার সময় গৃহিণী মিনতিপূর্ণ দৃষ্টিতে হেমন্তবাবুর পানে চাহিয়া গেলেন। নির্জন হইলে ইন্দ্রভূষণবাবু বলিলেন, বেশি কথা বলবার সময় নেই, শক্তিও নেই। হেমন্ত, মনে আছে তোমার ওকালতির সেই প্রথম অবস্থা? বড় কষ্টে তোমার দিন যাচ্ছিল। হেমন্ত বলিলেন, হ্যাঁ দাদা, মনে পড়ে বই কি। তোমার কাছে সেসব দিনে অনেক সাহায্যই আমি পেয়েছি, জীবনে তা কি আমি ভুলব? ইন্দ্রভূষণ ধীরে ধীরে বলিলেন, যাক, তখন 3 বছর না 4 বছর তোমার প্র্যাকটিস হয়েছে। জার্মানিতে যে লটারি খেলা হয়, আমি সেই লটারির 2খানা টিকিট কিনেছিলাম, একখানি তোমার জন্য আর একখানি আমার নিজের জন্য। তোমার আসল ঠিকানাটা না দিয়ে আমার কেয়ারেই লিখে দিয়েছিলাম। উফ, গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল। হেমন্তবাবু মন্ত্রমুগ্ধবৎ এই কাহিনী শুনিলেন। তাহার মনে হইতে আরম্ভ হইয়াছিল, ইহা তো জ্বরের প্রলাপের মতো শুনাইতেছে না। পাশের টেবিলে জলের গেলাস ছিল। 2-3 চামচ জল রোগীকে তিনি পান করাইয়া দিলেন। জল পান করিয়া একটু সুস্থ হইয়া ইন্দ্রভূষণবাবু ধীরে ধীরে বলিতে লাগিলেন, উভয়ের অতৃষ্ট পরীক্ষার জন্য টিকিট 2খানি কিনেছিলাম। কতদিন হলো বলো তো? তাহা সে আজ প্রায় 30 বছরের কথা নয়। আজ 30 বছর পর তোমাকে জানাচ্ছি, তোমার টিকিটখানি 1 লক্ষ টাকা প্রাইজ পেয়েছিল। হেমন্ত অস্ফুট স্বরে বলিলেন, হ্যাঁ? ইন্দ্রবাবু বলিয়া চাইতে লাগিলেন, যখন চিঠি এলো তখন আমি দেশের বাড়িতে, একখানি ক্রস করা চেক, কলকাতায় যে জার্মানির ব্যাংক আছে সে ব্যাংকের ওপর চেক, তোমার নামে আমার কেয়ারে রেজিস্ট্রি করা, তার ভিতরে তোমার নামে 1 লক্ষ টাকা। আমার টিকিটে শুনল উঠল, তোমার টিকিট 1 লক্ষ টাকা প্রাইজ পেলে দেখে আমার বুকের ভেতরে আগুন চলতে লাগলো। আমি যে এত ক্ষুদ্র মনা তা আগে আমি জানতাম না। বুকের সেই আগুন বুকে চেপে রেখে ভাবলাম, তোমায় গিয়ে খবরটা দিই, চেকখানা তোমায় দিয়ে আসি। উহ, আর একটু জল, জল। হেমন্ত আবার তাহাকে জল পান করাইলেন। পানান্তে ইন্দ্রবাবু বলিতে লাগিলেন, তারপর শয়তান এসে আমার স্কন্ধে ভর করলে। ভাবলাম আমি আত্মসাৎ করব, আমি তো টাকা দিয়ে টিকিট কিনেছিলাম, সুতরাং তোমারও টাকায় অধিকার কিসের? এই কুযুক্তি শয়তানি আমার মাথায় এনে দিলে কিছুতেই লোভ সংবরণ করতে পারলাম না আমি। ক্রস করা চেক
কোনো ব্যাংকের মারফত ভিন্ন ভাঙানো যাবে না। চেকের পিঠে তোমার নামটি আমি জাল করলাম। কলকাতায় গিয়ে আমার ব্যাংকে সেই চেক জমা দিয়ে পরদিন লক্ষ টাকা বের করে নিলাম। সেই সময় জয়রামপুরের বাবুদের একখানা খুব ভালো মহাল দেনার দায়ে বিক্রি হচ্ছিল। সেই মহালটি কিনে নেওয়ার জন্যই টাকাটি ব্যাংক থেকে তুলে নিয়ে আমি বাড়ি আসছিলাম। আমি যে অত্যন্ত ক্ষুদ্রমনা তা কিন্তু নয়। আমি যে এমন লোভী, এমন শট প্রবঞ্চক, পূর্বে আমি তা জানতাম না। যা হোক, টাকাটা নিয়ে বাড়ি আসছিলাম, কিন্তু মাথার ওপর ঈশ্বর আছেন যে, আর অদৃষ্ট বলেও একটা জিনিস আছে, সেটাই বা ভুললে চলবে কেন? ওই লক্ষ টাকা যদি আমার অদৃষ্টে থাকতো, তাহলে আমার টিকিটেই তো উঠতে পারতো, তা তো ওঠেনি। লক্ষ টাকার নোটের সেই বান্ডিল নিয়ে ট্রেনে বর্ধমান যাচ্ছিলাম। সঙ্গে হুইস্কি ছিল। গাড়িতে বসে ঢালছিলাম আর খাচ্ছিলাম। এক সময় বাথরুমে যাই, নোটের বান্ডিলটা র্যাকের ওপর রেখে মুখ ধুচ্ছিলাম। এমন সময় গাড়ি শ্রীরামপুরে এসে দাঁড়ালো। সোডা ফুরিয়ে গিয়েছিল। তাড়াতাড়ি নেমে আইস ভেন্ডারকে সোডা আনতে বলতে গিয়েছিলাম। হঠাৎ ট্রেনটা ছেড়ে গেল। লক্ষ টাকার নোটের বান্ডিল গাড়ির গোসলখানার সেই র্যাকেই পড়ে রইল। চলন্ত গাড়িতে লাফিয়ে উঠবার জন্য আমি ছুটলাম। স্টেশনের লোকেরা হা হা করে আমার পিছু পিছু ছুটে আমায় ধরতে এলো। টানাটানিতে আমি ধড়াস করে প্ল্যাটফর্মে পড়ে গেলাম। একখানা ইট না পাথর কি ছিল, মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়লাম। পরমায়ু ছিল, তাই গাড়ি আর প্ল্যাটফর্মের ফাঁকের মধ্যে পড়িনি। স্টেশনের লোক অজ্ঞান অবস্থায় আমাকে হাসপাতালে পাঠিয়েছিল। সেখানে 8-10 ঘন্টা পরে আমার চৈতন্য হয়। পরদিন আমি বাড়ি আসি। এই কাহিনী শুনিয়া হেমন্তের বুদ্ধি শুদ্ধি সমস্তই যেন গোলমাল হইয়া যাইতে লাগিল। মাথার 2 রগ আঙুলে টিপিয়া তিনি নীরবে বসিয়া রহিলেন। তাহার মনে হইতে লাগিল, তাই কি, তাই কি? ইন্দ্রবাবু বলিলেন, হাসপাতালে জ্ঞান হতেই টাকার খোঁজ নেওয়ার কথা আমার মনে হয়েছিল, কিন্তু ভাবলাম তাতে ফল কি হবে? কেউ না কেউ সেটা পেয়েছে, সে কখনোই দেবে না বা স্বীকারও করবে না। যদি এই নিয়ে একটা গোলমাল বাঁধাই, তাহলে আমার জাল করাটি ধরা পড়ে যাবে। সকল ব্যাপার খবরের কাগজে উঠবে, সে কেলেঙ্কারির এক শেষ। হয়তো আমায় জেলেও যেতে হবে, তাই আমি চুপ করে গেলাম। এবার এই ব্যারামে পড়ে প্রায় আমার মনে হয়েছে, তোমার আমি এই যে মহা ক্ষতিটি করেছি, এই যে প্রবঞ্চনাটি তোমায় করেছি, তার পাপ কি আমার লাগবে না? তার প্রতিফল পরলোকে গিয়ে কি আমায় দিতে হবে না? দিন যত এগিয়ে আসছে, এই চিন্তা আমার মনে ততই প্রবল হয়ে উঠছে। তাই তোমায় ডেকে পাঠিয়েছি ভাই। সে সময় এই টাকা পেলে তোমার কষ্ট ঘুচে যেত, কিন্তু ঈশ্বরের ইচ্ছে এখন তোমার কোনো অভাব নেই। 1,20,000 টাকা দিয়ে তুমি সম্পত্তি কিনেছ। 30 বছর আগে তোমার যে ক্ষতিটি আমি করেছি, আজ তুমি তার জন্য আমায় মাপ করো ভাই। বলো, আমায় ক্ষমা করলে? ইন্দ্রবাবুর 2 চক্ষু হইতে ঝরঝর ধারে অশ্রু ঝরিতে লাগিল। হেমন্তবাবু তাহার হাত 2খানি নিজ হস্তে লইয়া বলিলেন, দাদা, শান্ত হও, শান্ত হও। অদৃষ্ট ছাড়া পথ নেই তুমি যে বলেছ, সেই কথাই ঠিক। সেই টাকা আমারই অদৃষ্টে ছিল, আমি তা পেয়েছি। ইন্দ্রবাবু প্রায় উঠিয়া বসিয়া বলিলেন, তুমি সেই টাকা পেয়েছ? বলো কি, কোথায় পেলে? এ যে অসম্ভব। হেমন্ত তাহাকে শোয়াইয়া দিয়া বলিল, দাদা, উত্তেজিত হইও না। তোমার মনের সমস্ত ক্ষোভ, সমস্ত সন্তাপ দূর করো।
তোমার দ্বারা আমার কোনো অনিষ্ট হয়নি। সেই 1,00,000 টাকার বান্ডিল সেই ট্রেনে আমি কুড়িয়ে পেয়েছিলাম। ইন্দ্রবাবু ফ্যাল ফ্যাল করিয়া হেমন্তের মুখের পানে চাহিয়া রহিলেন, বলিলেন, মৃত্যুকালে আমায় সান্ত্বনা দেওয়ার জন্য মিছে কথা বলো না ভাই। তুমি আমায় অকপট চিত্তে ক্ষমা করেছ, এইটুকু জানতে পারলেই আমার যথেষ্ট সান্ত্বনা। হেমন্ত বলিল, না দাদা, তোমায় ভোলাবার জন্য আমি মিছে কথা বলিনি। তোমার দুখানি গ্রাম আমি যে 1,20,000 টাকা দিয়ে কিনলাম, সে টাকার মধ্যে 1,00,000 টাকা সেই টাকা। কবে কোথায় হেমন্তবাবু বান্ডিল পাইয়াছিলেন, বান্ডিল কিরূপভাবে জড়ানো ছিল, কত টাকার নোট তাহাতে ছিল, সমস্তই ইন্দ্রবাবু খুঁটিয়া খুঁটিয়া হেমন্তকে জিজ্ঞাসা করিলেন। সমস্ত কথার উত্তর পাইয়া বলিয়া উঠিলেন, জয় গোপী বল্লভজি, তোমার অসীম দয়া, মহাপাপ থেকে তুমি আমায় রক্ষা করলে। বলিয়া তিনি চক্ষু মুদ্রিত করিলেন। দেখিতে দেখিতে মুখখানি প্রসন্ন ভাব ধারণ করিল, দুই চোখের কোণ হইতে আনন্দাশ্রু ঝরিতে লাগিল। ইহার কিয়ৎ পরে ইন্দ্রবাবু স্ত্রীর সহিত হেমন্ত নির্জনে সাক্ষাৎ করিয়া সমস্ত বিষয়ে তাহাকে জানাইয়া তাহার উৎকণ্ঠা দূর করিলেন। পরামর্শ হইল, ছেলেকে বা অন্য কাহাকেও এই পুরাতন কলঙ্ক কাহিনী জানাইবার কোনো প্রয়োজন নাই। পরদিন প্রাতের ট্রেনে হেমন্তবাবু বর্ধমান ফিরিয়া আসিলেন। 2 দিন পরে ইন্দ্রবাবুর মৃত্যু সংবাদ তাহার কাছে পৌঁছিল। শ্রাদ্ধের দিন নিমন্ত্রণ রক্ষা করিবার জন্য হেমন্তবাবু কলিকাতায় গেলেন। মণ্ডিত মস্তক সুরেন্দ্রভূষণ শ্রাদ্ধকার্য সম্পন্ন করিয়া জলচোকান্তে আসিয়া হেমন্তবাবুর সহিত সাক্ষাৎ করিয়া কাঁদিতে লাগিল। হেমন্তবাবু সস্নেহে তাহার গায়ে হাত বুলাইয়া তাহাকে নানা মিষ্ট কথা বলিয়া অবশেষে পকেট হইতে একটা বড় লেফাফা বাহির করিয়া তাহার হাতে দিয়া বলিলেন, বাবা, এইটি আমার লৌকিকতা স্বরূপ তুমি গ্রহণ করো। কি এ? বলিয়া সুরেন্দ্র খামখানি খুলিয়া ফেলিল। দেখিল স্ট্যাম্প ও রেজিস্ট্রি অফিসের মোহরযুক্ত একখানি দলিল। জমিদারের ছেলে অল্পদূর পড়িয়াই বুঝিতে পারিল ইহা একখানি দানপত্র। 4 বৎসর পূর্বে পিতার নিকট হইতে কৃত 2খানি গ্রামের একখানি বাঁশডাঙ্গা গ্রাম পুত্রকে পিতৃর শ্রাদ্ধে লৌকিকতা স্বরূপ হেমন্তবাবু দান করিতেছেন। সুরেন্দ্রনাথ সবিস্ময়ে হেমন্তবাবুর মুখের পানে চাহিয়া বলিলেন, এ কি কাকামশাই, এ আপনি কি করছেন? এর নাম কি লৌকিকতা দেওয়া নাকি? না না, এ আমি কোনো মতেই নিতে পারিনে। হেমন্তবাবু বলিলেন, না বাবা, তুমি মনে কোনো সংকোচ করো না। যে টাকা দিয়ে তোমাদের ওই 2খানি গ্রাম আমি কিনেছিলাম, সে টাকার অধিকাংশই তোমার বাপের অনুগ্রহেই আমার পাওয়া। তোমার বাপের টাকাও বলা যেতে পারে এক হিসেবে। বাঁশডাঙ্গা আমি তোমায় দান করছি নে, ও তো তোমারই। তোমার বাবাই বরং খাস বেড়ে আমায় দান করে গেছেন। সুরেন্দ্র ফ্যাল ফ্যাল করিয়া হেমন্তবাবুর মুখের পানে চাহিয়া রহিল। শেষে বলিল, আপনি কি বলছেন বলুন তো? এ যে প্রহেলিকার মতো, আমি তো কিছুই বুঝতে পারছি না কাকা। হেমন্ত বলিলেন, এর মধ্যে অনেক কথা আছে বাবা, সেসব তোমার শুনে কোনো কাজ নেই। তোমার মা সমস্তই জানেন। তুমি বিনা বাধায় বাঁশডাঙ্গা গ্রামখানি ফিরিয়ে নাও, তাতে কোনো দোষ, কোনো অন্যায় হবে না। আচ্ছা, মাকে তাহলে জিজ্ঞেস করে আসি, তিনি যদি অনুমতি করেন তো নেব। বলিয়া সুরেন্দ্র চলিয়া গেল। মাতা শুনিয়া অনুমতি দিলেন। সুরেন্দ্র আসিয়া হেমন্তবাবুকে তাহা জানাইয়া তাহার পদধূলি গ্রহণ করিল। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। জানেন, আমার মনে হয় আমরা যারা সাধারণ মানুষ, মানে সম্পূর্ণ ইন্দ্রিয়জয়ী নই, আবার ভালো হতেও চেষ্টা করি, আমরা সবাই হয়তো ওই হেমন্তবাবুর মতো। লোভ করি না, তবে পরের কারোর ক্ষতি না করে যদি
পরিস্থিতির সুযোগ নিতে হয় তাহলে নিই বই কি। আচ্ছা, আপনাদের কি মনে হয় ঈশ্বর আমাদের মতো মানুষদের কোথায় রাখেন? স্বর্গে নাকি নরকে? হয়তো কিছুটা মায়াদয়া তার থাকে আমাদের প্রতি, আমার তো অন্তত তাই মনে হয়। নইলে কেনই বা হেমন্তবাবু নিজের প্রাপ্য লটারির টাকাটা ঠিক পেয়ে গেলেন? আবার কিছুটা শাস্তির ব্যবস্থাও থাকে। এই যেমন হেমন্তবাবু পুরো টাকাটা 25 বছর ধরে ব্যবহার করতে পারলেন না, তার কপালে রইল শুধুই ওই সুদটুকু। আচ্ছা, আজকের মতো আসি তবে। আবার ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন সকলে খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।